আজ শোনাব ডক্টর পাপিয়া ব্যানার্জির লেখা আরেকটি অন্য স্বাদের গল্প, অংশীদার। ফ্ল্যাটের বাইরে থেকেই হইচই শোনা যাচ্ছে। রানার বন্ধুর দল এসেছে বোঝাই যাচ্ছে। ছন্দা নিজের চাবি দিয়ে দরজা খুলে ঘরে ঢুকল। বসার ঘর ফাঁকা। অতীনের গলা পাওয়া যাচ্ছে ওদের বেডরুম থেকে। অনলাইন ক্লাস নিচ্ছে অতীন। অতীন ইতিহাসের অধ্যাপক। ছেলে রানা চেন্নাইতে ইঞ্জিনিয়ারিং পড়ে। দিন দশেকের কি একটা ছুটি পেয়েছে। ছেলে বাড়ি এলে অফিস থেকে একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করে ছন্দা। রোজ সম্ভব হয় না, যেমন আজই অনেকটা দেরি হয়ে গেল। স্নান সেরে এসে দেখল 8টা বেজে গেছে। এখনও ছেলেপুলেগুলো হই হট্টগোল করেই চলেছে। পর্দা সরিয়ে একবার শোবার ঘরে উঁকি দিল। ক্লাস শেষ। অতীন বিছানায় গা এলিয়ে শুয়ে আছে। কাছে গিয়ে জিজ্ঞেস করল ছন্দা, হ্যাঁ গো, সন্ধ্যাবেলা কিছু খেয়েছিলে? অতীন চোখের উপর থেকে হাত না সরিয়ে ক্লান্ত গলায় বলল, হ্যাঁ, রানা মোমো আনিয়েছিল, তোমারটা কিচেনে আছে। কফি খাবে একটু? করো। রান্নাঘরে ঢোকার আগে একবার ছেলের ঘরের দরজায় নক করল। দরজা খুলল মিমি। আন্টি, তুমি এসে গেছো? হ্যাঁ রে, এই তোরা কেউ কফি খাবি? দাঁড়াও জিজ্ঞেস করি। কফি? এনিবডি ইন্টারেস্টেড ইন কফি? রানার বন্ধুরা কেউ কফি খাবে না। ছন্দা রান্নাঘরে গিয়ে গ্যাসে দুধ বসালো। মোমো কটা গরম করে নিল মাইক্রো ওভেনে। আন্টি? মিমি এসে দাঁড়িয়েছে পেছনে। খিরে? মিমি আর রানা ছোটবেলা থেকে এক স্কুলে পড়েছে। দুজনের যেমন বন্ধুত্ব তেমনি ঝগড়া। মিমি থাকেও খুব কাছাকাছি। ওর মায়ের সঙ্গে ছন্দার ভালোই বন্ধুত্ব আছে। মিমি চুপ করে ছন্দার পাশে দাঁড়ালো। মিমিকে জরিপ করে নিল ছন্দা। কিছু কি বলতে চায় মেয়েটা? খিরে, কিছু বলবি? রানার সঙ্গে হঠাৎ খুব ঝগড়া হলে মিমি এসে ছন্দাকে নালিশ করে। আবার কি ঝগড়া হলো নাকি? ঘরের ভেতরের হট্টগোলটা এবার বাইরের ঘরে। ছন্দা পেছন ফিরে দেখল ছেলেপুলের দল সবাই বাইরে। আড্ডা তবে ভাঙল। এবার এক এক করে সব যাবে। ছন্দা কফির কাপ দুটো হাতে নিয়ে বাইরের ঘরে এলো। কি আড্ডা শেষ? কিছু পরিচিত মুখ, কিছু অচেনা। হাসি মুখে সবার সঙ্গে কথা বলতে বলতে ছন্দা খেয়াল করল রানা ওর ঘর থেকে বেরিয়ে আসছে, সঙ্গে একটি মেয়ে। মেয়েটিকে আগে কখনো দেখেছে বলে মনে পড়ল না ছন্দার। বেশ সুন্দরী, রীতিমতো একটা গ্ল্যামার আছে। দুজনে বেশ মগ্ন হয়ে কথা বলছে। কি মনে করে ছন্দা একবার ঘাড় ঘুরিয়ে মিমিকে দেখল। মিমি এক দৃষ্টে তাকিয়ে আছে ওদের দিকে। মিমির মুখে কিসের যেন একটা ছায়া। ছন্দা ওদের পাশ কাটিয়ে শোবার ঘরে এসে ঢুকল। অতীন বালিশে হেলান দিয়ে বসে আছে। ছন্দার দিকেও দুটো বালিশ এগিয়ে দিল। বেশ আয়েশ করে বসে কফিতে চুমুক দিল ছন্দা। হট্টগোলটা বেরিয়ে গেল। রানা চিৎকার করে জানিয়ে গেল, আমি ওদের একটু এগিয়ে দিয়ে আসছি মা। অতীনের সঙ্গে টুকটাক কথা বলতে বলতে ছন্দা বলল, জানো, রানার সঙ্গে একটা নতুন মেয়েকে দেখলাম, বেশ সুন্দরী। আর কি? এবার মনে মনে গপ্প বানানো শুরু করে দাও। তোর গপ্প বানানোর কি আছে? দেখলাম তাই বলছি। এখন এইসব নিয়ে অত ভেবো না। আর এইসব ব্যাপারগুলো খুব ব্যক্তিগত। 1000বার বলেছি, ছেলে বড় হয়েছে, ওকে স্পেস দাও, স্পেস দাও। ছন্দা জানে অতীনের সঙ্গে এসব কথা বলে কোনো সুখ নেই। কফি শেষ করে কাপ দুটো হাতে নিয়ে বেরিয়ে এলো ছন্দা। বাইরের ঘরের সোফাতে মিমি বসে আছে। কি ব্যাপার? সবাই চলে গেল, মিমি যায়নি? রান্নাঘরে কাপ দুটো রেখে মিমির পাশে এসে বসল ছন্দা। হ্যাঁ রে, রানা তো এখনো ফিরল না। ওর জন্য বসে আছিস? না আন্টি,
তোমার জন্যে। তাই? কি রে, কিছু বলবি? আন্টি, মিমির চোখে মুখে একটা অস্বস্তি ভাব। বল না, তুমি ওই মেয়েটাকে দেখলে? কোন মেয়েটা? ওই যে রানার সঙ্গে ঘর থেকে একসঙ্গে বেরোলো। ও হ্যাঁ হ্যাঁ, আমি ওকে আগে দেখিনি কখনো। কে রে? তোদের স্কুলে পড়তো বলে তো মনে হয় না। ওর নাম রূপসা। এক বন্ধুর বাড়িতে আমাদের সঙ্গে আলাপ হয়েছে। ও। ছন্দা আর কিছু বলল না, অপেক্ষা করে রইল। মিমির চোখে মুখে একটু দ্বিধা, মাথা নিচু করে কিছু ভাবছে। একটু পরে মুখ তুলে ছন্দার দিকে একটু অসহায়ভাবে তাকালো মিমি। আন্টি, রানা আর রূপসার অ্যাফেয়ার চলছে। তুমি প্লিজ রানাকে কিন্তু বলো না আমি তোমাকে বলেছি। কথাটা শুনে কোনো প্রতিক্রিয়া দেখালো না ছন্দা। মিমি যে রানাকে নিয়ে পজেসিভ এটা ছন্দা বিলক্ষণ জানে। মেয়েটার হয়তো খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, তাই এসেছে ছন্দার কাছে। ছন্দা সহজ গলায় বলল, হ্যাঁ, এই বয়সে এটাই তো স্বাভাবিক। মিমি একটু আহত চোখে তাকালো ছন্দার দিকে। আন্টি, রূপসা মিত্রা দে'র মেয়ে। কে? কে মিত্রা দে? অবাক হয়ে জিজ্ঞেস করলো ছন্দা। মিত্রা দে, সেই যে এমএলএ ছিল, এখন একজন টিভি অ্যাক্টরের সঙ্গে লিভ ইন করে, যাকে নিয়ে এত লেখালেখি হলো না কাগজে, সোশ্যাল মিডিয়াতে, মনে পড়ছে না? চমকে উঠল ছন্দা। সেই অসহ্য লাজ লজ্জাহীন মহিলা উদ্ভট সাজ করে ঘুরে বেড়ায়, নির্লজ্জের মতো নিজের চেয়ে 7-8 বছরের ছোট এক অভিনেতার সঙ্গে লিভ ইন করে, আবার তাকে নিয়ে সর্বত্র ঘুরেও বেড়ায়। আগের স্বামীকে ডিভোর্সও দেয়নি, চারদিকে ছিছিখাট্টাই নিয়ে। ওই মায়ের মেয়ে, তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে রানা। দিশেহারা লাগে ছন্দার। আমি এখন যাই আন্টি। শোনো, তুমি কিন্তু প্লিজ রানাকে বলো না আমি বলেছি তোমায়। মিমি বেরিয়ে গেল। স্তব্ধ হয়ে বসে রইল ছন্দা। কখন যে অতীন এসে ওর পাশে বসেছে টেরই পায়নি। কি হলো কি, এইভাবে বসে আছো? হ্যাঁ গো, বন্ধুদের ছাড়তে গেল তো, রানা তো এখনো ফিরল না। ছন্দা মিমির বলা সমস্ত কথা অতীনকে জানালো। অতীন যেন শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। জ্বলন্ত রাগে একেবারে হিস হিসিয়ে উঠল। আসুক রানা আজ বাড়িতে। না না না, শোনো শোনো, রাগারাগি করো না, ঠান্ডা মাথায় বোঝাতে হবে। কিসের ঠান্ডা মাথা? ঠান্ডা মাথা? আমার ছেলের একটা মিনিমাম রুচিবোধ বলে কিছু থাকবে না। শোনো শোনো, খাওয়া দাওয়ার আগে রাগারাগি করো না। জানোই তো রানা রেগে গেলে আবার খাওয়া বন্ধ করে দেয়। আরে রাখো তোমার খাওয়া দাওয়া, রাগে আমার সারা শরীর জ্বলে যাচ্ছে একেবারে। ছন্দা আরো কিছু বলতে যাচ্ছিল, রানাকে ফিরতে দিকে চুপ করে গেল। অতীন ধৈর্য রাখতে পারছিল না, কর্কশ গলায় ডাকলো রানাকে। রানা, এদিকে এসো। রানা নিজের ঘরের দিকে যাচ্ছিল, বাবার গলার স্বরের কর্কশতায় থমকে গেল। এসে দাঁড়ালো ওদের সামনে। হ্যাঁ বলো, কাদের সঙ্গে মিশছো আজকাল? মানে মিত্রাদের মেয়ে তোমার বন্ধু? হ্যাঁ, তাতে কি? তাতে কি? চিৎকার করে উঠে দাঁড়ালো অতীন। রানা হতভম্ব হয়ে তাকিয়ে সামাল দিতে ছন্দা ছেলের কাছে এসে মাথায় হাত রেখে শান্ত গলায় বলল, রানা রানা রানা, বন্ধুত্ব দেখে শুনে করতে হয় বাবা, যার তার সঙ্গে মেশা তো ঠিক নয়। আমার বন্ধু, আমি ঠিক করব কার সঙ্গে বন্ধুত্ব করব। রানার গলায় তাপের আঁচ। ছন্দা সামলাতে পারল না নিজেকে। তাই বলে ওই রকম একজন মহিলার মেয়ে, তার সঙ্গে মিশতে তো রুচিতে বাঁধে না। অদ্ভুত কথা বলছো। ও কার মেয়ে আমি জেনে কি করব? রূপসা আমার বন্ধু, রূপসার মা তো নয়। উদ্ভট তর্ক কেন করছিস? আমি না, তোমরা উদ্ভট কথা বলছো, তোমরা। চোখের চাউনিতে একরাশ তাচ্ছিল্য ছড়িয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো রানা। অতীনের গলা চড়লো আরো। আমি
এ ব্যাপারে তোমাদের সঙ্গে কোনো আলোচনা করতে চাইছি না। ঠান্ডা কঠিন গলা রানার। ছন্দার বুকের ভেতরটা কি একটা ভয়ে কেঁপে উঠল যেন। এতটা রুক্ষ কবে হয়ে গেল ছেলেটা, এতখানি বেপরোয়া। অতীনকে যথেষ্ট সমীহ করে কথা বলতো রানা। ছন্দার সঙ্গে খটাখটি যে লাগে না তা নয়, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন মাকে আঘাত দিয়ে কোনো কথা বলেনি রানা। এক বুক আশঙ্কা নিয়ে ছন্দা তাকালো অতীনের দিকে। রাগে গনগন করছে অতীনের মুখ। উন্মত্ত রাগে অতীন ছেলের হাত ধরে টেনে এনে বসালো সোফাতে। আলোচনার দরকার আছে, আমাদের দরকার আছে। এখানে বসে একটা একটা করে আমাদের সমস্ত প্রশ্নের জবাব তুমি দেবে, বুঝতে পেরেছ? বাবাকে এরকম ভাবে রাখতে রানাও কোনোদিন দেখেনি, তাই একটু বেওয়াল হয়ে চুপ করে গেল। অতীন কঠিন স্বরে প্রশ্ন করল, কি নিয়ে পড়াশুনো করছে মেয়েটি? ইংলিশ অনার্স। কোন কলেজ? করেসপন্ডেন্সে করছে। বাহ, তার মানে লেখাপড়াতে অষ্টরম্ভা। তাতে আমার কি? আর তোমরাই বা কেন জানতে চাইছো? তোমার কলেজে বা মায়ের অফিসে কি চাকরি দিতে বলেছি আমি ওকে? ছেলের গোয়ার তুমি আর নিতে পারে না ছন্দা। তোর তোর আর কোনো বন্ধু তো এরকম নয় রানা। সবাই ভালো কলেজে পড়ছে, সবাই পড়াশুনোয় ভালো। তোমরা মানে আচ্ছা, তোমাদের সমস্যাটা ঠিক কী বলো তো? ও পড়াশুনোয় খারাপ সেইটা সমস্যা, নাকি ওর মায়ের বাজারে বদনাম আমাদের সমস্যা? ওই মেয়ের সঙ্গে তোমার মেলামেশা। ও তাহলে এতদিন যে তোমাদের বন্ধুদের বলতে ছেলে এখন বড় হয়েছে, তার নিজের একটা স্পেস আছে, সেখানে আমরা কখনো নাক গলাবো না, সেটা কি ছিল? কি ছিল? দেখনদারি আধুনিকতা। রানার গলায় বিদ্রুপ আর চোখে তাচ্ছিল্য। ছন্দা রাগে ফুঁসে উঠল। মেয়েটা যদি কালো কুৎসিত হতো তাহলেও এতটাই দরদ দেখাতিস তো রানা? এত যে লড়ে যাচ্ছিস কিসের জন্য বলতো? মেয়েটা সুন্দরী সেই জন্যই তো। এত কপচাচ্ছিস কিসের মোহে বুঝি না আমরা? নির্লজ্জ ছেলে, এখনো ঠিক করে গোপ গজায়নি, এখনই এই হাল তোর। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোর মতন ছেলের, কিচ্ছু হবে না। ছন্দা, কি বলছো কি? থামো থামো থামো। অতীনের ধমকে হুঁশ ফিরল ছন্দার। এ কি বলে গেল ছন্দা? কি করে বলল নিজের ছেলেকে এইসব কথা? অপরাধ বোধ চোখের জল হয়ে দুগাল বেয়ে নেমে আসে তার। রানা সোফা থেকে উঠে দাঁড়িয়েছে, ঝাপসা চোখে ছেলের মুখের দিকে তাকালো। রাগ, ঘেন্না, অবিশ্বাস, ঠিক কোনটা ওর চোখে মুখে বেশি ফুটছে যেন পড়তে পারে না ছন্দা। নোংরা কথা ভাবলে দোষ নেই, নোংরা কথা বললে দোষ নেই, নিজের মতো জীবন কাটালেই দোষ। রূপসার মার যার সঙ্গে থাকতে ভালো লাগে সে তার সঙ্গে থাকে, সেটা ওনার ইচ্ছে, তার কোনো দায় রূপসার নেই। এই যে এতগুলো নোংরা কথা তুমি বললে, সেটা তোমার রুচি, তোমার রুচি, তাতে আমার কোনো দায় নেই। তোমাদের ভাবনা চিন্তা, তোমাদের রুচি, তোমাদের দোষ ভুল, এসবের কোনোটারই দায় আমাদের নয়। এক পরিবার, কিন্তু আলাদা জীবন আমাদের। অতীন, ছন্দা টেরই পায়নি কখন রানা তার কথা শেষ করে চলে গেছে। রানার ঘরের দরজা সশব্দে বন্ধ হওয়ায় কেঁপে উঠল ছন্দা। নিজের দু হাতে নিজেকে আঁকড়ে ধরে স্তব্ধ হয়ে বসে রইল সোফার উপর। এখনো চোখ বন্ধ করলে সেই দিনটা স্পষ্ট দেখতে পায় ছন্দা, যেদিন নার্স এসে কাপড়ে মোড়া ছোট্ট একটা শরীর দিয়েছিল ওর হাতে। এখন ও শরীরে সেই ওমের স্পর্শ অনুভব করতে পারে, সেই ছোট্ট ছোট্ট হাত, পা, আঙুল, ওই ছোট্ট শরীরটা। কখনোই কি ওই ওম ওর শরীর ছেড়ে যাবে?
কি বলল রানা? কি বলল? আলাদা জীবন, শরীরের অংশ যে, জীবনের অংশীদার সে নয়। সন্তানকে বড় করতে করতে বাবা মাকেও নিতে হয় জীবনের পাঠ। নিজেকে বিচ্ছিন্ন করতে শেখাটা সম্ভবত সবচেয়ে কঠিন। সে নিজের, তবু পৃথক। সে তোমার, তবু তোমার ভালো মন্দের দায় তার নয়। পরিবার এক, জীবন আলাদা। সমস্ত ঘর জুড়ে দম বন্ধ করা এক চুপের মধ্যে বিহ্বল হয়ে বসে থাকে অতীন আর ছন্দা।